স্যার, আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতে পারতাম। আপনাকে আমি ভালোবাসতাম। আর আপনি কিনা আমার মায়ের সাথেই এটা করলেন? আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। মূল গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিতে একটা লাইক বা সাবস্ক্রাইব করুন। চলেন বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। আমার ছাত্রী জেরিনকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। জেরিনের মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আমি আজ বুঝলাম। আমি কিছু বলার আগেই জেরিনের মা আমাকে বলল, জেরিন তো এখনো স্কুল থেকে ফেরেনি। আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না? তখন আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল গো। তখন জেরিনের মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি গু। কিছুক্ষণ পর জেরিনের মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন। জেরিনকে ওর কথা বলার দরকার নেই। তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে। আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো। টাকাটা নিয়ে আমি চলে আসি। জেরিনকে পড়াই আজ 6 মাস হতে চলল। সত্যি বলতে জেরিনকে আমি টাকার জন্যই পড়াই। জেরিনের বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। তার বাবা বিদেশ থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম। আর বোনকে 1,000 টাকা। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগাবো রেখে দিলাম। মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন জেরিনকে পড়াতে গিয়ে দেখলাম জেরিন খুব সুন্দর করে সেজেছে। আকাশী রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশিই সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে জেরিন বলল, স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনিজি ফিল করলাম। তারপরেও ধমকের সুরে বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তখন জেরিন বলল, কে পিচ্ছি? দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি। আর ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে। আর আপনি আমাকে বাচ্চা বলছেন? জেরিনের কথাই ঠিক। জেরিনকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়। জেরিনকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি জেরিনের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। জেরিন আবার জিজ্ঞেস করল, স্যার, আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তখন বাধ্য হয়ে বললাম, ছিল একসময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ গো। তখন জেরিনের চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে জেরিন এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম জেরিনের মা প্রেগন্যান্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু জেরিনদের বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আশা করত না, তাই সবাই আমার দিকে আঙুল তুলতে লাগল, আমাকে সন্দেহ করতে লাগল। জেরিনের মা যখন আমাকেই দোষ দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। জেরিনের মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনোও কল্পনা করিনি। জেরিনের সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি জেরিনের চোখের দিকে তাকাতে পারিনি। জেরিন অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার, আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতে পারতাম। আপনাকে আমি ভালোবাসতাম। আর আপনি কিনা আমার মায়ের সাথেই এটা করলেন।
আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না গি। কথাগুলোই বলেই জেরিন আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না। বাসায়ও চুপচাপ থাকতাম, মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরও বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন প্রেমিকা মিলি। মিলির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করেই একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিনই ব্রেকআপ করলাম আমরা। তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দেইনি, কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর। তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে। এমন একটা কাজ করবে কখনো ভাবিনি গি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছ? সেটা বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালোই আছো। সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথেও অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছ। ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে? বলু। আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে, কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো, আমাকে চেনো আমি কেমন মানুষ। তারপরেও এমনটা বললে? তোমার সাথে তো 2টা বছর রিলেশন করেছি, কখনো তো একটা চুমু খেতে চাইনি তোমাকে। তুমিই বলু, তোমার সাথে যদি আমি কিছু করতে চাইতাম তাহলে কি তুমি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি, সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায়, আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 2 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না, বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। বাবা যখন বললেন, কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে। আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্যপুত্র করেছি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারিস, নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাইব না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস। তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি। কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান সম্মানটাও মিশে আসে। যাই হোক, তোর মাকে আমি এখনো কথাটা বলিনি। তুই চলে যাওয়ার পরেই বলবো। আজ রাতেই চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখার করার দরকার নেই। টাকা লাগলে বল, দিয়ে দিব গো। আমি কিছু বলতে পারলাম না। আমি জীবনে কোনোদিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এত কঠোর হবেন কখনো। কাঁদতে কাঁদতে শুধু বললাম, না, কোনো টাকা লাগবে না গি। আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভিতরটাকে নাড়া দিতে পারল না। বাবা আমার রুম থেকে চলে গেলেন। ফোনের দিকে তাকাতেই দেখলাম 21 বার ফোন দিয়েছে মিলি। এখনো দিয়েই যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ সবকিছু গোছগাছ করতে হবে। আজকেই বাবা আমাকে চলে যেতে বলেছেন। জানি না কোথায় যাব, যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই। তবে যেতে তো হবে। পৃথিবীটা তো অনেক বড়, কোথাও না কোথাও তো জায়গা হবে। কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই একসময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট নিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে, সে সন্তানের মতো হতভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভিতরটা পুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু আমি মরতে চাই না, জবাব দিতে চাই ওইসব মানুষদের যাদের কারণে আজ আমি নিঃস্ব। আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে। তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল। কোথায় যাব, কি খাব, কি করব, এরকম হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগল। এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না।
সারাদিন যাই করি না কেন দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম, আরামে চিন্তাহীনভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি পারব? পারব না। কারণ এখন আমার উপর বাবা নামক বটগাছটা আর নেই। যার ছায়ায় আমি এতটা দিন বেঁচেছিলাম, আজ সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে যাব। জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কিনা। বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম। মা আর বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম। কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি। ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে। টেবিলে বসে বই পড়ছিল, আমাকে দেখেই উঠে দাঁড়াল। আমাকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? আমি কিছু বলতে পারলাম না। 2 মাস হতে চলল ঠিকমতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি। আজ আমার সাথে কথা বলল। তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না? শেষবারের মতো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বু সাজাবো, বোনকে বুয়ের সাজে দেখার ইচ্ছেটা বোধহয় সব ভাইয়েরই পূরণ হয় না। আমারও হবে না। তাতে কি? মানুষের জীবনে তো আর সব ইচ্ছেই পূরণ হয় না। আমারও হবে না। তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল, আরেকবার ভাইয়া বলে ডাক। তোর মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে অনেক ভালো লাগে। কিন্তু আমি বললাম না। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনেই আমাকে প্রতিটা রাত কাটাতে হবে। মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখটা দেখতে চায় না। কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। তাহলে কি মাও বাবার কথাটা জানে? তাহলে যে বাবা মাকে বলতে না বলল। বাবার মতো মাও আমাকে ঘৃণা করে, সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না, তখনও মা অন্যদিকে চেয়ে আছেন। আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল কিংবা পায়নি। যখন আমি রওনা দিলাম ঠিক তখন মা আমার সাথে কথা বললেন। মায়ের কথাটা শুনে আমার ভিতরটাতে এত এত ভালো লাগা কাজ করল যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারব না। আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হল। মা যখন বলল, কিছু বলবি বাবা, তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম। বলতে চাইলাম, মা দেখো, বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমিই বলো মা, আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারব? কখনো কি থেকেছি? জীবনে একটা রাতও তো তোমাদেরকে ছাড়া কাটাইনি। একটা বছর কিভাবে থাকব? বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নাই? বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নাই? বাবা কি জানে না তোমার হাতের রান্না না খেলে আমার পেটে খাবার হজম হয় না? তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা। আমি থাকতে পারব না তোমাদের ছাড়া। যতটা দিন বাঁচব তোমাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ। কিন্তু আমি বলতে পারলাম না। বাবার সেই কথাটা মনে পড়ে গেল। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা তখন বলল, কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না, শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি। তোমার ছেলে কি এমন কাজ করতে পারে? তুমিই বলো মা। তুমিই তো আমাকে জন্ম দিয়েছ, আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো, আমি কি এমন কিছু করতে পারি? মা কিছু বলল না। আমিও কথাগুলো বলে চলে আসি। জানি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা। সেটা নিয়ে ভাবছিও না। এখন বিশ্বাস করলেই তো আমি আমার হারানো দিনগুলো আর ফিরে পাব না। আমার 22 বছরের জীবনে কখনো এভাবে মাকে জড়িয়ে ধরিনি। হয়তো লজ্জা কিংবা সংকোচ যে কারণেই হোক না কেন মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি। তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখন মনে হলো আমি পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আছি। এখন প্রায় রাত 12টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে গেছে। বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে।
সেটাই করছি। সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না, আবার থাকার মতো অবস্থাতেও আমি নেই। বাড়ির বাহিরে চলে এসেছি, আর চাইলেও আমি এই বাসায় যেতে পারব না। কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই। তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না। তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথামতো বাসা থেকে চলে যাচ্ছি। শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না। অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে, শেষবারের মতো আমাকে দেখবে। কিন্তু এমনটা হলো না। ফোনটা আবার হাতে নিলাম। অন্তত কয়েকটা রাত কারো না কারো বাসায় থাকতে হবে। এত রাতে কার বাসায় যাব এটা ভাবতেই মনে হলো, এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না। আজকের রাতটা না হয় ফুটপাতেই কাটাই। কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো, আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম। যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন। কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই। কিছু সময় আগে সবকিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে। এখন আমি একা, বড়ই একা। আমার জীবনে আপন কিংবা পর কেউ নাই। আমার একাকিত্বের জীবনের শুরু আজ। জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকতে পারব আমি। ফোনটা চেক করতেই দেখলাম ৭২টা মিসড কল। মিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি। একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে। তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না, তাই এড়িয়ে গিয়েছিলাম। আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম। কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। এত রাতে মিলি হয়তো ঘুমিয়ে গেছে, তাই ফোন দিব কি দিব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সবশেষে যখন রাতটা কোনো ক্রমেই পার হচ্ছিল না তখন মিলিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি। তার মানে এতক্ষণ সে জেগেছিল। ফোন রিসিভ করে মিলি খুব কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? নিজেকে কি মনে করো তুমি? এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ? আমাকে ইগনোর করছ? কতবার ফোন দিয়েছি হিসাব করেছ? আমার তোমাকে এড়িয়ে চলা উচিত, সেখানে তুমিই আমাকে এড়িয়ে চলছ। ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে তাহলে আমি সব ভুলে যেতাম, তোমাকে বুকে টেনে নিতাম। কিন্তু তুমি সেটাও করনি। কেন করনি? তোমার ইগোর কারণে, তাই তো? আজ যখন এতদিন পর নিজ থেকে ফোন দিলাম তখন তুমি আমার ফোন ধরতে চাও না, ফোন কেটে দাও। আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম। বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা। তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে ১ বছরের জন্য বের করে দিয়েছেন। ১ বছরের জন্য না, সব সময়ের জন্য। কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনোদিন পা রাখব না। কিন্তু বললাম না। আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি। আর মিলি আমার এখন কেউ না। তাকে বললে হয়তো সে মজা নিবে। সুখের কথা মানুষকে বলা যায়, মানুষের সাথে শেয়ার করা যায়। কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই, তাহলে মানুষ মজা নিবে। আমিও আমার দুঃখটা শুধু আমার মাঝেই লুকায়িত রাখতে চাই, কাউকে বলতে চাই না। আমি মিলিকে বললাম, একটু সমস্যা হয়েছিল তাই ফোনটা ধরিনি। সমস্যা নেই, তুমি তোমার যত রাগ আছে আমার উপর ঝাড়তে পারো, আমি কিছু মনে করব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার উপর কোনো অভিযোগ রেখো না গি। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। তার ফোন রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না। হয়তো আমার কাপুরুষের মতো আত্মসমর্পণটা সে মেনে নিতে পারেনি, তাই ফোনটা রেখে দিয়েছে। মিলি আবার আমাকে ফোন দিল। এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি। হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই। মিলি আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। মিলি আবারও জিজ্ঞেস করল, আমি এড়িয়ে গেলাম। মিলি আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে? যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো, না হলে বলবো না গি। তখন মিলি বলল, কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ? খারাপ কিছু না তো? তখন আমি হেসে বললাম, ধরে নাও তাই খারাপ কিছুই জানতে চাইব গো। আমার হাসি শুনে মিলি খুশি হতে পারল না। কারণ আমার হাসি সুন্দর না। তাই হয়তো মিলি মন খারাপ করে বলল, তোমার হাসিটা আগের মতোই আছে। একটা মানুষ এত বিশ্রীভাবে হাসতে পারে, তোমার হাসিটা না শুনলে বুঝতাম না গি। আমি আবারও আমার বিশ্রী হাসি হেসে বললাম, মিলি, এই ২ বছরে কি তুমি কখনো আমাকে মনে করেছ? কিংবা আমার জন্য চোখের জল ফেলেছ? মিলি খুব সহজেই বলল,
তোমাকে মনে করেছি ঠিকই, তবে তোমার জন্য কখনো চোখে জল আসেনি গি। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম মিলির অতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসাতে সে চোখের জল ফেলবে। কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না, আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। আমি কিছুটা সময় নীরব থাকলাম, তারপর বললাম, আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল? কিংবা কারো সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার? আমার এমন কথা শুনে মিলি অনেকটা সারপ্রাইজড হল, তবুও সে খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল। ঠিক তোমার মতো করে হাসত, তোমার মতো করে কথা বলত, তোমার মতো করে অভিমান করত। ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম। কিন্তু একসময় ও আমার জীবন থেকে চলে গেল। কী কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা গে। মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগল আমার। বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো বুকের ভিতর থেকে ছিন্নভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে। নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার না খারাপ লাগবে? আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনও ভুলতে পারেনি, আমাদের জন্য এখনও মাঝরাতে একাকী নীরবে চোখের জল ফেলে। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না, আমাদের জন্য কাঁদে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অন্য কারো চোখের জল মুছে দেওয়াটাকেই জীবনের সার্থকতা মনে করে, আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মিলিকে বললাম, ছেলেটা বুঝি আমার থেকেও অনেক সুন্দর ছিল? তোমাকে অনেক ভালো রাখত? তখন মিলি বলল, সেটা জানি না, তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার। মনে হয়নি বললে ভুল হবে। ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি। এর জন্যই হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি গু। তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনো ফোন দিতে না, আমার সাথে যোগাযোগ করতে না। তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে? হ্যাঁ, এমনটা ধরে নিতে পারো খো। আচ্ছা বলো তো, আমাদের দুজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে? তোমাকে মনে পড়ে ও চলে যাওয়ার পর। তোমাকে অনেক মনে হতো, তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েও পারিনি। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি গু। শুনে ভালো লাগলো আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে গু। আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসেনি? সেটা তো তুমি জানো। এ কারণেই তো আজ আমি নিঃস্ব। যাই হোক, এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চাই না। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি। তোমার জীবনে দুইজন ছেলে এসেছিলা? আমি আর ওই ছেলেটা যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি কি বলতে পারবে এই দুজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে, মন থেকে নিজের করে চেয়েছিলে? তোমাকে। আমার এখন ওই ছেলেটাকে মনে হয় না, কিন্তু তোমাকে মনে হয়। ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি গি। মিলি, তোমার মন অনেক মিথ্যা বলে। মনকে বুঝাও, এত মিথ্যা বলা ভালো না। সত্য কি জানো? তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, যদি বাসতে তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না, দ্বিতীয় কারো সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না গু। মানুষ কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো সাথে সম্পর্কে জড়ায় না? আমি একটা মেয়ে হয়ে বলছি, তুমি হয়তো জানো না কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি? আমি না হয় রিলেশনে জড়িয়েছি, কিন্তু তুমি কি করেছ? তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ। তাহলে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসতে, যার জন্য এরকম একটা অবৈধ রিলেশন করতে পেরেছ? আমি তোমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই না, কিংবা বিশ্বাসও করাতে চাই না আমি নির্দোষ। যেখানে আমার বাবা মাকেই বিশ্বাস করাতে পারিনি সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ? এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। মিলি ফোনটা রেখে দেয়। কেন এমন করল জানি না। পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম। এখন প্রায় রাত 1টা বাজে। ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। জনমানবশূন্য স্থানে যেমনটা নীরবতা বিরাজ করে ঠিক সেরকমই নিস্তব্ধতা বিরাজ করছে এখন। দুই একটা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দ করে উঠছে। এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমার একটু ভয় হতে লাগল। এত রাতে একা কখনো এমন অবস্থায় পড়িনি, তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না।
হঠাৎ করেই দূরের একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে। ভয়টা যেন আরও তীব্রতর হতে লাগল। এত রাতে কোনো মেয়ে তো এখানে থাকার কথা না। তাহলে কি কোনো ভূত পেতনি? পেতনিরা কি হলুদ শাড়ি পরে? নাকি সাদা শাড়ি পরে? পেতনি হলে নিশ্চয় হলুদ শাড়ি পরত না। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো। তার মানে ভূত হওয়ার কোনো চান্স নেই। ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসল। একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয়ও আমাকে দেখে পেল না। বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন, এত রাতে এখানে কি করছেন? আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আমি তো একটা ছেলে, তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয়। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন? তাও আবার গায়ে হলুদ শাড়ি। তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। মেয়েটা বলল, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওর আসার কথা 12টার সময়। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখনও আসলো না। তাই বাধ্য হয়ে বসে আছি। ও আসলেই ওর সাথে চলে যাব গু। আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য বললাম, বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তখন মেয়েটা কপাল কুঁচকে বলল, এটাও বলতে হবে? কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না? বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওহ, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন, দেখেন কোথায় আছে। তাহলেই তো হয়। তখন মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম? সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে। আমার কথা বাদ দিন। আপনি এত রাতে এখানে কেন? আপনারও কি আমার মতো সেম কেস নাকি? গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবেন? আমি বললাম, না না, এমন কোনো কিছু না গি। তখন মেয়েটা বলল, তাহলে কেমন কিছু? মানে কি জন্য এত রাতে এখানে এভাবে কাঁদে কি নিয়ে ঘুরতেছেন? আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেলে। একজন 25-26 বছরের যুবক আমার কলার চেপে ধরে। মেয়েটাও প্রচণ্ড ভয় পেতে লাগল। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা যা ভাবছেন তা না, আমি এই মেয়েটাকে চিনিও না। একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড, বাট এটা আপনাদের ভুল ধারণা। আমি ওর বয়ফ্রেন্ড না। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন গো। আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর গ্রহে অবতরণ করল। তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ের বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা রাগ জমা আছে। এজন্যই বুঝি কোনো কথাবার্তা না বলে এভাবে কলার চেপে ধরেছে। একজন তো বলেই ফেললু, এই সালা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। ওদের দুজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল, ধরা পড়লে এসব বলবে। ও যদি উর্মিলার বয়ফ্রেন্ড নাই হবে তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন? ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সবরকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে। কাজেই ওরে বিশ্বাস করা যাইব না। পিঠে কিছু পড়লেই সব সত্য বলবে উ। তাহলে মেয়েটার নাম উর্মিলা। মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি। তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম, কিন্তু তার আগেই 55 বছরের একজন বয়স্ক লোক বলে উঠল, এত কথা বলার দরকার নেই। বাসায় নিয়ে চল। ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। ছেলেপক্ষের কাছে আমার মাথা হেড হয়ে গেছে। মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে পেতে হবে গে। আমি আবারও বললাম, আপনাদের ভুল হচ্ছে। আমি সেই ছেলে নয়। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। আমি না হয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি, আপনাদের মেয়ে তো আর মিথ্যা বলবে না। তাই ওনাকে জিজ্ঞেস করুন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভুলটাও ভেঙে যাবে গু। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপছে। একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার। ভয়ের চোটে এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না। মেয়ের বাবাকেও অনেক বুঝালাম, কিন্তু তারা আমার কথাগুলো বিশ্বাস করল না। তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি, এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমারও ক্ষমতা ছিল না এতগুলা লোকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার।
তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য। এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা আর করতে হবে না। যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয় থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হল। তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই। তবে ওখানে যাওয়ার পর আমার কী অবস্থা হবে সেটা ভাবতেই ভিতরটাতে ভয় কাজ করছে। কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে। একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসছে। তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না। কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি। মেয়ের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আসল সত্যটা তারা এখনও জানে না। আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি উর্মিলা মেয়েটা বাদে কাউকে চিনতে পারছি না। আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দিবে। আমি যে মেয়েটার কিছু হই না সেটা সবাইকে বোঝাতে পারব। কিন্তু এমন হলো না। উর্মিলার বাবা আমার দিকে না তাকিয়ে উর্মিলাকে প্রশ্ন করতে লাগলেন। তিনি উর্মিলাকে বললেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথেই তুমি পালিয়ে যেতে চেয়েছিলে? তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে? তখন উর্মিলা বলল, না বাবা, ওকে আমি চিনি না। ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার। তখন তার বাবা বললেন, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছ, তাই তো? যদি সত্য বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিবে, সেজন্য ভয় পাচ্ছ? না বাবা, আমি সত্যি বলছি। তখন তার বাবা বললেন, তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবছ সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবে না, ছুবে না। এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে। না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরাম আয়েশে বেঁচে থাকবে, নাকি এরকম একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছু বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম এরা কেউ আমাকে নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না। যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? নিজেরাই যা ইচ্ছে বলে যাচ্ছেন। আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করছেন না। আর এই যে ম্যাডাম, আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন? আর এই যে আপনি কি বাংলা বোঝেন না? আপনার মেয়ে এত করে বলার পরেও কেন বিশ্বাস করছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না? আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না। যাকে চিনি না, জানি না, তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন তিনি তিরস্কারের সুরে বললেন, তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না। আমার মেয়ে রাজি হলেই হবে। তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে। আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে? আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ। সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্কটা আঁচ করতে পারল না। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। আমি চাইলেও এত এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে পারব না। পরের দিন বাধ্য হয়েই বিয়েটা করতে হলো আমাকে। আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে। যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথেই আজ বিয়ে হলো আমার। এটাই বুঝি নিয়তির খেলা। আল্লাহ যা চাইবে সেটার উপরে আমাদের মানুষের কোনো হাত নেই। ভাগ্যের উপর কারো হাত নেই, সেটার প্রমাণ আমি নিজে। বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হল। যার পাশে কেউ নাই, একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি। যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই চলে গেল। আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটা আমাদের বাসর ঘর। চারদিকে কাঁচা রজনীগন্ধার সমাহার। বিছানার প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুবাস। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি। কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, বাস্তবেই আমার সাথে এটা হচ্ছে। নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি। মেয়েটা দরজা লাগিয়ে দিয়েই আমার পাশে এসে বসল আর বলল, আসলে সরি, এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি।
আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারাই, আপনিই নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন। আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না, গল্প করতাম না। আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনিই বেটার, লোকটা অনেক বয়স্ক। তাই আপনাকেই বেছে নিয়েছি গিয়ে। আমি মেয়েটার কথা শুনে অবাক হলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে সরি বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে এজন্য তার মন খারাপের কোনো চিহ্নই দেখতে পেলাম না তার চোখে মুখে। তাহলে এই মেয়ে কি স্বাভাবিক না? কোনো সমস্যা আছে? স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা, কিন্তু তার তো লাগছে না। আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল, আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে। না হলে এমনটা তো করার কথা না। আবির আমাকে ওর নিজের থেকেও বেশি চায়। ওর না আসার পেছনে কোনো কারণ আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি। আপনাকে বিয়ে করার এটাও একটা কারণ। আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করত না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাবেনই তাহলে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন? আপনি চলে গেল তো মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না গি। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমার বাবা খুব রাগী মানুষ। বাসর ঘরে নিজের বুকে ধরে রাখতে পারেননি, পালিয়ে গেছে, এটা শুনলে নিশ্চিত আপনাকে মেরে ফেলবে গু। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো আগেই সব কিছু গুছিয়ে রেখেছি। আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন। এখনই আমাদেরকে পালাতে হবে। এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে গি। আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না, তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকানো দেখে সে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোলবালিশ আছে, ওটার সাথে বাসর করুন। শখ কত? আমার সাথে বাসর করবে? যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন। আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোল বালিশের সাথে বাসর করেন। আমি কোল বালিশের সাথে বাসর না করে আমার সদ্য বিয়ে করা বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোল বালিশের সাথে বাসর করলে হয়তো গ্রিচিন বুকে আমার নাম লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসেবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না। তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লেখালাম না। তবে এটাও বা কম কিসে? বাসর না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছি। এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে? ভাগ্য সুপ্রসন্ন থাকলে এটাও হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতে পারে। আজকের মতো গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ করলাম। প্রথম পর্বটি শুনে কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি দেওয়া হবে। দ্বিতীয় পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।